আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে জনস্রোত, দলের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বললেন, যারা বিভিন্ন টিকিট বিক্রি করছেন তারা শিরক করছে। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক, শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। ঢাকায় দুপুরে জনসভা গণসংযোগে শুরু হচ্ছে জামায়াতের আনুষ্ঠানিক প্রচার। 3 নেতার কবর জিয়ারতের মাধ্যমে ভোটের মাঠে নামলো এনসিপি। গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন, গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা একটি জোট গঠন করেছি। আর ভোটে প্রার্থীদের মধ্যে 891 জন কোটিপতি, দ্বৈত নাগরিকত্বের তথ্য লুকিয়েছেন কয়েকজন। টিআইবির হলফনামা অনেকের নাম আমরা প্রকাশ করেছি, যেটা তারা নিজেরা প্রকাশ করেছে। তবে যে তথ্য তারা প্রকাশ করেনি সেটি তথ্য আমাদের কাছে আছে, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেগুলো অবহিত করব। রংপুর মেডিকেলে দ্বিতীয় দিনে গড়ালো ইন্টার্ন ধর্মঘট। রাজশাহী মেডিকেলেও কর্মবিরতির ডাক, ভোগান্তিতে রোগী স্বজনরা। চিকিৎসা কোনো রকম চলতেছে, টুকটাক দিয়ে কোনো নার্স আসতেছে, দিয়ে একটা ডাক্তার আসতেছে। রুগীর সাথে আসে হারা রুগী হয়ে যাচ্ছি, কোনো পরিবর্তনও নাই, কিছু নাই, কোনো কিছু দেওয়া হচ্ছে না। গ্রিনল্যান্ড দখলের পায়তারা থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো মিত্রদের নিয়ে তৈরি হচ্ছে ফ্রেমওয়ার্ক। স্বস্তি ফিরছে ইউরোপে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে তারা যেটার মালিক মানুষ না সেটার কথা সে বলে শিরক করে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর তারা কি করবে এমন প্রশ্নও রাখেন তিনি। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন তারেক রহমান। এ সময় বলেন, যারা মিথ্যে কথা বলে মানুষকে ঠকাচ্ছে তাদের আস্তানা কোথায় তা সবাই জানে। মুক্তিযুদ্ধের সময় সেই দলকে দেখে নিয়েছে দেশের জনগণ। বলেন, সে কারণে দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। অভিযোগ করেন, দেশের ভেতরের কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে উল্লেখ করে বলেন, একটি কুচক্রী মহল ভোটাধিকার হরণের ষড়যন্ত্র শুরু করেছে। ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে পারে দেশের জনগণ। জানান, আগামীতে সরকার গঠন করে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করতে চায় বিএনপি। এ সময় ধানের শীষে ভোট দিতে দেশের মানুষকে আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক, শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। 3 নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী প্রচারণা। সকালে এই প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং 24-এর অভ্যুত্থান শুরু হয়েছিল, তাই এই এলাকা থেকে নির্বাচনী যাত্রা শুরু করলো এনসিপি। এবারের ভোট আধিপত্যবাদ বিরোধী উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে স্থাপন করা হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। বলেন, নতুন মাফিয়াদের বিরুদ্ধে 10 দলীয় ঐক্যের জোটের পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি লড়ে যাচ্ছে। এ সময় তিনি নির্বাচনের আগেই শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান। আজ ওসমান হাদির কবরও জিয়ারত করবেন এনসিপি নেতারা। আপনারা হ্যাঁ ভোট দিন, গণভোটে হ্যাঁ এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয়, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।
যোগসাজশের মাধ্যমে ঋণ খেলাপিদের নাম কর্তনের সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানী ধানমন্ডিতে হলফনামায় প্রার্থী পরিচিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে ইসি জিম্মি। অনেক প্রার্থী ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও সুযোগ দেয়ায় ইসি সাংবিধানিক দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ করেন। জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে তথ্য গোপনের তথ্য আছে টিআইবির হাতে। হলফনামায় অসামঞ্জস্যপূর্ণতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কিনা তা খতিয়ে দেখা উচিত ইসির। কমিশন রাজস্ব বিভাগ দুদক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় হলফনামায় সঠিক তথ্য উঠে আসছে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট প্রার্থীর 25% দায় বা ঋণগ্রস্ত, মামলার হার প্রায় 22%। প্রক্রিয়ার মাধ্যমে রাজনীতিতে ব্যবসার অনুপ্রবেশ, সেই প্রক্রিয়াটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। একসাথে একাকার হওয়ার কারণে সুস্থ রাজনীতি কিন্তু এক ধরনের জিম্মি দশার দিকে যাচ্ছে। ক্রমাগতভাবে সুস্থ রাজনীতি, রাজনৈতিক স্পেস বা রাজনৈতিক অঙ্গন থেকে কোন ঠাসা হচ্ছে, অসুস্থ রাজনীতির ধারক বাহক তুলনামূলকভাবে স্পেসটা বা অঙ্গনটা, রাজনীতির অঙ্গনটা দখল করে নিচ্ছে। বহিরাগতদের হামলার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। তবে জরুরি বিভাগে নিয়মিত সেবা চালু রয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালে অপারেশন করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা জড়ায় রোগীর স্বজনরা। এক পর্যায়ে তাদের কাছে হেনস্থার শিকার হন দুই ইন্টার্ন চিকিৎসক। এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন ইন্টার্নরা। জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে দেশের বিভিন্ন মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর সোসাইটির সদস্য। চিকিৎসা কোনো রকম চলতেছে, টুকটাক দুই একজন নার্স আসতেছে, দুই একটা ডাক্তার আসতেছে, সর্বোপরি চিকিৎসা আমরা পাচ্ছি না। রুগীর সাথে আসি হারা রুগী হয়ে যাচ্ছি, কোনো পরিবর্তনও নাই, কিছু নাই, কোনো কিছু দেওয়া হচ্ছে না। ডাক্তারদের এরকম নিরাপত্তাহীনতায় করতে হয়, এটার জন্য আমরা আজকে স্ট্রাইকে আসছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি যাতে অতি দ্রুত তারা ব্যবস্থা নেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে তারা এই ব্যবস্থা নিচ্ছেন, এবং আমি আশা করব যে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে ইন্টার্ন ডক্টররা দ্রুত কাজে ফিরে আসবে। গ্রিনল্যান্ড ইস্যুতে হঠাৎ করে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, গ্রিনল্যান্ডের সামরিক শক্তির প্রয়োগ করবে না ওয়াশিংটন। ন্যাটোর সাথে সমঝোতার ভিত্তিতে দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত করেছেন একটি ফ্রেমওয়ার্ক। আবার গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপে শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকেও পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট। কয়েকদিনের চরম উত্তেজনার পর যেন স্বস্তি ফিরছে ইউরোপে। হুঙ্কার দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা যেন হঠাৎ করেই থেমে গেল। আগ্রাসী নয়, এবার সমঝোতার পথে হাঁটতে দেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেন ট্রাম্প। সাইডলাইনে বৈঠক করেন ন্যাটো মহাসচিবের সঙ্গে। সেখানেই গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখা চূড়ান্ত হয়েছে। ট্রাম্পের দাবি, এটি এমনভাবে তৈরি হবে যেন চিরস্থায়ী হয়। এটা সবার জন্যই ভালো একটি সমঝোতা হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যা চেয়েছে তাই পেতে যাচ্ছে। এটি দীর্ঘমেয়াদী হবে এবং সবার মতই প্রাধান্য পাবে, বিশেষত নিরাপত্তা ও খনিজের ক্ষেত্রে। এর কিছুক্ষণ আগেই অর্থনৈতিক ফোরামে মূল ভাষণ দেন তিনি। গ্রিনল্যান্ড ইস্যুতে সুর নরম করে জানান, দ্বীপের নিয়ন্ত্রণ নিতে কোনো সামরিক বল প্রয়োগ করবে না যুক্তরাষ্ট্র।